ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করবো কোথা থেকে? ডোজ থেকে। এটা লেকচার কত? 3 না? 3। লেকচার 3 আমরা পড়বো ডোজ, ডিফারেন্ট ডোজ আর কি। ডিফারেন্ট ডোজ পড়ার চেষ্টা করবো আমরা। তার সাথে পড়বো ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম পড়ার পরে যদি সময় থাকে আমরা রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করব। ওকে, রোড অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ডোজগুলো। আচ্ছা দেখেন, এই ডোজগুলো সম্পর্কে জাস্ট সংজ্ঞাটা আপনার মনে রাখতে হবে যে কাকে কোন ডোজ বলে। ঠিক আছে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে কাকে কোন ডোজ বলে। তার আগে আমাকে পড়তে হবে ডোজ কি। একটু সিরিয়ালি সংজ্ঞাগুলো বলেন। একটা হচ্ছে কি ডোজ, তাই না? ডোজ, তারপরে ডোজেস, তারপর হচ্ছে ডোজেস ফর্ম, এরপর থেরাপিউটিক, থেরাপিউটিক। আচ্ছা, তারপর স্টার্ট ডোজ, তারপর মেইনটেনেন্স ডোজ, প্রথম লোডিং ডোজ। লোডিং ডোজ, আচ্ছা, লোডিং ডোজ, তারপরে মেইনটেনেন্স ডোজ, ফেজ ডোজ, অ্যাডাল্ট ডোজ, অ্যাডাল্ট ডোজ, ম্যাক্সিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, টক্সিক ডোজ, টক্সিক ডোজ, লেথাল ডোজ, মিনিমাম ডোজ, লেথাল ডোজ আর হলো ফ্যাটাল ডোজ। আর লেথাল ডোজ, ফ্যাটাল ডোজ। ঠিক আছে, জাস্ট এই ডোজগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। ডোজগুলো কি? প্রথমে আমরা বুঝি যে ডোজটা কি। দেখেন, যখনই আমি ডোজ বলবো তখনই শব্দটা কার মাধ্যমে প্রকাশ করা যাবে? অ্যামাউন্ট। তাহলে ডোজ মানে কি? এক কথা যদি বলি অ্যামাউন্ট, পরিমাণ। আর ডোজ স্পেসিফিক ভাবে কখন হবে? আপনি এক বেলাতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে ওই একটা ওষুধের কতটুকু খাচ্ছেন, একটা নির্দিষ্ট সময় আপনি কোনো ওষুধের কতটুকু গ্রহণ করছেন, এটাই ওই ওষুধের কি? ডোজ। যেমন আমরা প্রেসক্রিপশনগুলো যদি একটু খেয়াল করি, প্রেসক্রিপশনগুলোতে এইভাবে দেওয়া থাকে, তাই না? কি দেওয়া থাকে? ট্যাবলেট ম্যাক্স প্রো 20 মিলিগ্রাম, হ্যাঁ, 10 20 দিন। আবার যদি আমি বলি ট্যাবলেট জিম্যাক্স 500 মিলিগ্রাম 001, ঠিক আছে, 7 দিন। এইভাবে যদি বলা হয় তাহলে কি হয় জিনিসটা? যে আমি 20 মিলিগ্রাম করে কখন খাচ্ছি? সকালে খাচ্ছি, ধরেন, ঠিক আছে, 20 মিলিগ্রাম করে কখন খাচ্ছি? এটা দুই বেলা বলতে হয়, এমন না, 12 দিয়ে আর কি, 1 to 2 টাইম ডেইলি। ঠিক আছে, যদি প্রয়োজন হয় দুই বেলা, না প্রয়োজন হলে কি এক বেলা যথেষ্ট। ওকে, তাহলে আমরা বলতেছি যে সকালবেলায় কতটুকু খাচ্ছে? 20 মিলিগ্রাম। সকালবেলায় 20 মিলিগ্রাম খেলে ম্যাক্স ফোর সকালের ডোজ কত? 20 মিলিগ্রাম। যদি এখানে আমি 40 দিতাম তাহলে ম্যাক্স ফোর সকালের ডোজ কত? 40 মিলিগ্রাম। আবার অ্যাজিথ্রোমাইসিনের কথা যদি চিন্তা করি, 500 মিলিগ্রাম কি এখানে খাচ্ছে, রাতের বেলা 500 মিলি, তাহলে রাতে অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কত? 500 মিলিগ্রাম। এখানে যদি আমি দুটো দিতাম তাহলে 1 গ্রাম হয়ে যেত এই ডোজটা, তাই না? তাহলে একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা ওষুধকে একবারে কতটুকু খাওয়া হচ্ছে? আমি 500 কে একবারেই খাচ্ছি, তাহলে ওষুধের ডোজটা হবে ওইটা। আমি সকালবেলা খাচ্ছি, মনে এখানে সকালে খাচ্ছি 2টা করে, রাতে খাচ্ছি 1টা করে, ধরেন, তাহলে সকালের ডোজ কত? 80। যদি 40 হয় তাহলে সকালের ডোজ 80, বিকালে রাতের ডোজ কত? 40। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় আমি কোনো ওষুধের, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ একবারে যতটুকু খাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ সকালবেলায় খাচ্ছি কত? 80 মিলিগ্রাম, বিকেলবেলায় খাচ্ছি কত? 40 মিলিগ্রাম। তাহলে সকালের ডোজ হচ্ছে 80, বিকালের ডোজ কত? 40। মনে থাকবে না? তাহলে ডোজ হচ্ছে অ্যামাউন্ট, পরিমাণ। কোনো একটা নির্দিষ্ট সময় আমরা কোনো ওষুধকে যতটুকু একবারে গ্রহণ করি, ঠিক আছে, ওইটা হচ্ছে ওষুধের ডোজ। ডোজেসটা কি হবে? ডোজেসটা হবে অ্যামাউন্ট সহ, ডোজ সহ কতবার করে খেতে হবে, কত দিন খেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 3টা জিনিস থাকবে: অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজ। ঠিক আছে, অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজ, তাই না? অ্যামাউন্ট মানে কি? কত মিলিগ্রাম করে। ফ্রিকোয়েন্সি মানে কতবার করে, ঠিক আছে, এটা দিনে 2 বার করে ধরেন, তাহলে 2 বার করে কতগুলা ডোজ খাবে? 40টা, 20 দিন। তাহলে কতবার কতটুকু, কতটুকু কতবার কতদিন, সহজভাবে যদি কতটুকু করে, হ্যাঁ, কতবার কতদিন, এই 3টা জিনিসকে একত্রে বলা হয় কি? ডোজেস। প্রত্যেকটা প্রেসক্রিপশন এটা কি থাকবে। তাহলে একটা নির্দিষ্ট ওষুধ
মানে থেরাপিউটিক ইফেক্টটা সঠিকভাবে পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ড্রাগ কতটুকু করে কতবার কতদিন খেতে হবে, এই যে টোটাল ফরম্যাটটা, এই টোটাল ফরম্যাটটাকে বলা হচ্ছে কি ডোজেস। তাহলে ডোজেসে কি থাকবে, অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজ, অথবা কতটুকু করে কতবার কতদিন খেতে হবে কোনো ওষুধ, সেটাকে আমরা কি বলি, যে কোনো একটা লেখা আছে, যে কোনো একটা। প্রত্যেকটা ডোজ আলাদা থাকবে, ডোজেস আলাদা থাকবে। ওই 7 দিনের ডোজ তাহলে ডোজ কত দেখেন, অ্যামাউন্ট কত 500, ফ্রিকোয়েন্সি কত একবার, তাহলে নাম্বার অফ ডোজ কত 7। ওটা তিনটা মিলে হচ্ছে ডোসেস। টোটাল এই তিনটা মিলা হচ্ছে কি ডোজ, আর শুধু এটা হচ্ছে কি ডোজেস, আর শুধু এটা হচ্ছে কি ডোজ। আরেকটা হচ্ছে কি ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম কি বলবো, প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রথমে দেব, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য আমরা কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করি ওইটাই হচ্ছে কি ওই ড্রাগের ডোজেস ফর্ম। যেমন ট্যাবলেট যখনই লিখছি এটা ওরাল ফর্ম, তাহলে মুখে খাওয়ার জন্য। যদি এখানে আমি সাপোজিটরি রাখতাম এটা রেক্টাল রোগের জন্য, যদি এখানে আমি ইনজেকশন রাখতাম তাহলে কি প্যারেন্টাল প্রিপারেশনের জন্য রাখতাম, তাই না? তাহলে সহজ কথা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হয় বা যার ড্রাগ মার্কেটে ড্রাগটা যে ফর্মে অ্যাভেলেবল থাকে ওই ফর্মটাকে কি বলা হচ্ছে ডোজেস ফর্ম। তাহলে একটা প্রেসক্রিপশন এই তিনটা জিনিস আমরা কমনলি পাবো, ডোজ, ডোজেস এন্ড ডোজেস ফর্ম। ঠিক আছে, যখনই কোনো প্রেসক্রিপশন দেখবেন কমনলি এটা থাকবে, ডোজ থাকবে, ডোজেস থাকবে, ডোজেস ফর্ম থাকবে। ঠিক আছে, আমাকে তিনটা জিনিস আলাদা করতে হবে। তাহলে একটা প্রেসক্রিপশনের ডোজ কোনটা, একবারের জন্য কতটুকু খাওয়া হচ্ছে, ডোজেস কোনটা, কতবার কতদিন কতটুকু করে খাওয়া হচ্ছে, ডোজেস ফর্ম কি, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, ইমালশন, এই সবগুলো কি ডোজেস ফর্ম। মানে একটা নির্দিষ্ট রোগের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হয়েছে। এতটুকু ক্লিয়ার কিনা এই তিনটা, ডোজ, ডোজেস এবং ডোজেস ফর্ম। এই তিনটা কোনো ঝামেলা আছে? তাহলে ডোজ কাকে বলে স্যার, আপনি বলেন সানোয়ার স্যার, ডোজ কাকে বলে? কিসের পরিমাণ? একটা নির্দিষ্ট সময় কোনো ড্রাগ একবারে যতটুকু খাওয়া হয় তাকে ওই ড্রাগের ডোজ বলা হয়। আপনি বলেন ডোজেস কি? বসেন। কতটুকু করে কতবার কতদিন খাবে, ঠিক আছে, নাম্বার অফ ডোজ, ডোজ। ঠিক আছে, আপনি বলেন স্যার ডোজেস ফর্ম কাকে বলে? ডোজেস ফর্ম স্যার একটা ড্রাগ কোন রুটে যাবে, ট্যাবলেট, ক্যাপসুল, মানে ভেজ ট্যাবলেট ক্যাপসুল তো রোড না, মানে একটা নির্দিষ্ট রোডের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হচ্ছে তাকে ডোজেস ফর্ম বলা হয়। ট্যাবলেট তো আমরা চাইলেও চোখে দিব না, তাই না? ট্যাবলেটটা ওরাল, ক্যাপসুলটা ওরাল, তাই না? সাপোজিটরি আমরা চাইলেও কি খাবো না। ঠিক আছে, বসেন। এরপরে আসেন আরো কয়েকটা ডোজ দিতে। একটা হচ্ছে কি থেরাপিউটিক ডোজ, তাই না, বা ইফেক্টিভ ডোজ। থেরাপিউটিক ডোজ, এফেক্টিভ ডোজ কাকে বলে? অ্যাকচুয়ালি বিপি ইউএসপি অনুযায়ী যে ড্রাগগুলো তৈরি করা হয় প্রত্যেকটা ড্রাগ কি থেরাপিউটিক ডোজেই তৈরি করা হয়। তাহলে কোনো একটা ড্রাগ থেকে ম্যাক্সিমাম থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য যে অ্যামাউন্টের ড্রাগ কি ওই মেডিসিনে ইউজ করা হয়। যেমন আমরা যখন প্যারাসিটামল দেখি সবসময় দেখবেন 500 মিলিগ্রাম আছে, 665 মিলিগ্রাম আছে, তাই না, 1 গ্রাম আছে। তাহলে এগুলো হচ্ছে কি থেরাপিউটিক ডোজ। বিপি এবং ইউএসপি অনুযায়ী কোন ড্রাগের যে ডোজ, এই ডোজটা হচ্ছে কি থেরাপিউটিক ডোজ। কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এইটাতে যদি ড্রাগ আমরা ইউজ করি তাহলে যে কোনো ডোজের থেকে কি আমরা ম্যাক্সিমাম কি আউটপুটটা পাবো। তাহলে থেরাপিউটিক ডোজ কাকে বলে? থেরাপিউটিক কনসেন্ট্রেশন বা থেরাপিউটিক ইফেক্ট সঠিকভাবে পাওয়ার জন্য কোনো ড্রাগকে কি যে মানে কি কোনো ড্রাগের যে অ্যামাউন্টে কি তৈরি করা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, সংজ্ঞাটা কি দেওয়া আছে দেখেন। তার মানে যে পরিমাণ ড্রাগ ইউজ করলে আমরা ইউজ করতেছি কি 500 মিলিগ্রাম, ইউজ করতেছি কি 665 মিলিগ্রাম, ইউজ করতেছি কত 1 গ্রাম। ঠিক আছে, এটা ইউজ করলে কি অপটিমাম থেরাপিউটিক ইফেক্ট পাওয়া যাবে। ওকে, এরপরে কি আছে? লোডিং ডোজ, বুস্টার ডোজ। আচ্ছা, বুস্টার ডোজ দেখেন, বুস্টার ডোজ যখনই আমি বলবো এটা আপনাকে আলাদা করে নিতে হবে। এটা কি অন্য অন্য ট্র্যাডিশনাল ডোজের মতো হবে না। এই ডোজটা শুধুমাত্র ব্যবহার করা হবে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, টিকার ক্ষেত্রে। তাহলে টিকার ক্ষেত্রে আমরা দেখা যায় 1 2 3 তারপরে একটা বুস্টার ডোজ দিচ্ছি, 1 2 3 3 নাম্বারটা কি বুস্টার ডোজ দিচ্ছি। তাহলে বুস্টার ডোজ মানে হচ্ছে এই যে প্রাথমিক ডোজগুলো আমরা নিলাম, এই প্রাথমিক ডোজের কার্যকারিতা ঠিক রাখার জন্য প্রাথমিক ডোজের পরে যে ডোজটা নেওয়া হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? বুস্টার ডোজ বলা হয়। করোনা টিকার বুস্টার ডোজ 3 নাম্বার ডোজটাও কি আসতে পারে।
ঠিক আছে? এটা তো লেখালেখি হচ্ছে এখানে। তাহলে কি আমরা বুস্টার ডোজ কখন বলবো? যখনই বুস্টার শব্দটা আসবে তখনই আমরা বুঝবো যে এই ডোজটা কোন এর জন্য, প্রাথমিকের পরে ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন ছাড়া কোনো জিনিসের বুস্টার ডোজ হয় না। তাহলে ভ্যাকসিনের জন্য এই ডোজটা কোথায় চলে যাচ্ছে? ভ্যাকসিনে। Vaccination। ওকে, এরপরে আমরা দেখবো যে বুস্টার ডোজ কোনটা হবে, লাস্টের ডোজটা। তাহলে প্রাথমিক কেন দিচ্ছি? প্রাথমিক ডোজগুলোর কার্যকারিতা ঠিক রাখার জন্য। প্রাথমিক ডোজের পরে যে ডোজটা দেওয়া হচ্ছে এটাকে আমরা কি বলি? বুস্টার ডোজ। এমন এক্সট্রা ডোজ যেটা এক্সট্রা এটা হ্যাঁ? কোন দেশে দিচ্ছে এটা বুস্টার ডোজ দিচ্ছে না, এটা বুস্টার ডোজ Extra দিচ্ছেন না আপনি। extra ধরেন আপনি আমরা বাচ্চাদের পেন্টাভ্যালেন্ট দিচ্ছেন, প্রথম দুইটা দেওয়ার পরে 3 নাম্বার যেটা দিচ্ছেন এটাই বুস্টার ডোজ। আপনি হেপাটাইটিস বি টিকা দিচ্ছেন, তিন তাহলে নাম্বার যেটা প্রথম বললেন, দুইটা তিনটা দেওয়া 4 নাম্বার যেটা দিচ্ছেন এটাই কি? বুস্টার ডোজ। আপনি কুকুরের জন্য কি? হ্যাঁ, র্যাবিস ইনজেকশন দিচ্ছেন ধরেন, তাহলে যদি দেন তাহলে 1 2 3 4 5 নাম্বারটা কি দিচ্ছি? বুস্টার ডোজ দিচ্ছি। তারপরে প্রাথমিক ডোজের কার্যকারিতা ঠিক রাখার জন্য যদি আমাদের বুস্টার ডোজ না দেয় তাহলে কি করোনা টিকার দ্বিতীয় ডোজটা বুস্টার পাবে। মানে লাস্ট এটা বুস্টার ডোজ ঠিক আছে, মানে কোনো টিকার লাস্টে যে ডোজটা দিচ্ছি ওটাই কি? বুস্টার ডোজ। নমস্কার একই থাকবে। একই অনুরোধ, শুধু লাস্ট ঠিক আছে, ক্লাসে যেটা দেওয়া হয়েছে মানে এটার পর আর দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে মেইন কথা। এরপরে কি লোডিং ডোজ? লোডিং ডোজ কিসের জন্য দেওয়া হয়? মেইনটেনেন্স ডোজ। আচ্ছা, লোডিং ডোজ কোথায় আছে? তারপরে তারপরে আচ্ছা আমরা লোডিং ডোজটা আগে বলি। ধরেন আমরা বললাম যে আপনি ট্যাবলেট সিপ্রোসিন খাবেন 500 মিলিগ্রাম। বলছি এখন একবারে যে দুইটা খাবেন, পরে কি একটা করে একটা খাবেন, করে। এরপরে একটা করে খাবেন। এটা একদিন, এটা কি পরে 6 দিন 7 দিন, এইভাবে আমি কি ডোজটা দিয়ে দিছি। তাহলে দেখেন একেবারে থেরাপির শুরুতে নরমাল ডোজ না দিয়ে আমি নরমাল ডোজের থেকে অতিরিক্ত যে পরিমাণ ড্রাগটা দিচ্ছি থেরাপিউটিক কনসেন্ট্রেশন পাওয়ার জন্য, ওটাকে আমি কি বলতেছি? লোডিং ডোজ। কিসের জন্য? এই জায়গাটাতে সিপ্রোফ্লক্সাসিন খাওয়ার আগে কিন্তু তার রক্তে কোনো সিপ্রোফ্লক্সাসিন ছিল না, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি বেশি না দিই কি হবে? ড্রাগের মানে ব্লাডে যে ড্রাগের কনসেন্ট্রেশন এটা কি কম পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমি দেই ব্লাডে কি অপটিমাম ড্রাগের কনসেন্ট্রেশন পাওয়া যাবে। এরপরে যেহেতু রক্তের ভিতরে কি সিপ্রোফ্লক্সাসিন আছে, তাহলে কি হবে? পরবর্তীটা একটা করে খেলে কি হবে? ওই কনসেন্ট্রেশনটা মেইনটেনেন্স হবে। তাহলে সহজভাবে যদি বলি, যে কোনো থেরাপির শুরুতে অতিরিক্ত পরিমাণ যে পরিমাণ ড্রাগ আমরা কি ইউজ করতেছি প্রপার থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য, সেই অতিরিক্ত পরিমাণটাকে আমরা কি বলি? লোডিং এক্সট্রা। ঠিক আছে, দেখেন সংখ্যাটা কি দেওয়া আছে? কিছু কিছু আছে প্রথমে কম দিয়ে শুরু করে পরে বাড়ায়। কোনটা? কিছু কিছু ডোজ আছে প্রথমে কম দিয়ে শুরু করে পরে আস্তে আস্তে বাড়ায়। যাই হোক, আমরা সবসময় কি সবসময় মনে রাখবেন যে আমাদের ওষুধ ব্যবহারের নিয়ম হচ্ছে কি কম দিয়ে বাড়ানো না। ওষুধ ব্যবহারের নিয়ম হচ্ছে বেশি দিয়ে ধীরে ধীরে কমিয়ে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, আপনার যদি এখন গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, আমি আপনাকে 2 বেলা দিলাম, 2 বেলার পরে আমার টার্গেট থাকবে কি 1 বেলা দেওয়া, 1 বেলার পর অর্ধেক করে দেওয়া, তারপরে ধীরে ধীরে কি রিডিউস করা। সবসময় রোগের ক্ষেত্রে রিডাকশন অফ ডোজ এটা মনে রাখতে হবে যে কমায় দিতে হবে। প্রথমেই আমি কমাই দিব না, প্রথমে আমি কি করব? বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে কি কমাবো। কারণ রোগের সিভিয়ারিটি এখন অনেক বেশি, রোগও কমতেছে, আমার ড্রাগও কি হবে? রিডিউস হবে। প্রথমে আমি 500 মিলিগ্রাম সেফুরক্সিম ইউজ করবো, এটা শেষ পর্যন্ত করতে হবে এমন না। 3 দিন করার পরে আমি যখন দেখবো রোগীর অবস্থা ভালো, আমি চাইলে কি 250 মিলিগ্রামও দিয়ে দিতে পারবো। তারপরে কি 4 দিন পরে বাদ, সেমিকেমিক্যাল থেকে আইটা সেমিকেমি দিয়ে দিলাম। সুইচ থেরাপি করে দিলাম আমরা। স্যার কিছু ক্ষেত্রে কিন্তু আবার মানে কম থেকে বেশির দিকে যায়। যেমন স্টেরয়েড যেমন স্যার এগুলো হয় স্টেরয়েড। রোসুবাস্টেটিন দেখেন, যেটা কন্টিনিউয়াস থেরাপি, ঠিক আছে, কন্টিনিউয়াস থেরাপি যেটা আপনার কখনো ভালো হবে না, যেমন হাইপারটেনসিভ ড্রাগ, এটা কি এরকম যে 5 দিন খেলে এটা ভালো হয়ে যাবে? টু বি কন্টিনিউ খেতে হবে। তাহলে একই ড্রাগ যখন আপনি টু বি কন্টিনিউ খাচ্ছেন, ড্রাগের কি হচ্ছে? ইফিকেসি কমে যাচ্ছে না, রিসিপ্টর সেন্সিটিভিটি কমে যাচ্ছে না, তখন কি করতে হবে? ড্রাগের ডোজ ধীরে ধীরে কি বাড়াতে হবে। সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস ড্রাগ, ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেগুলো বলেন আপনারা, ঠিক আছে, যে একবার ইন্স্যুরেন্সের নাম লেখাইছেন তার মানে কি সারা জীবন। যেমন ডায়াবেটিক্স প্রোডাক্টগুলা, তারপরে কি হাইপারটেনসিভ প্রোডাক্টগুলা, যদি এমন কোনো ড্রাগ হয় যেটা কি কন্টিনিউ খাওয়া লাগবে, ওইটার ক্ষেত্রটা আলাদা হবে। কিন্তু আমাদের সব ড্রাগ কি এরকম? ম্যাক্সিমাম ড্রাগই কি এরকম না। ওকে, এরপরে কি হচ্ছে? লোডিং ডোজের পর কি ছিল? মেইনটেনেন্স ডোজ, তারপরে অ্যাডাল্ট ডোজ। আচ্ছা, অ্যাডাল্ট ডোজ কোথায় আছে? টেস্ট ডোজ। আচ্ছা, একটু দেখেন মেইনটেনেন্স ডোজ। মেইনটেনেন্স ডোজটা কি? ধরেন আমরা লিখলাম
ট্যাবলেট মোটিগার্ড 10 মিলিগ্রাম 1 এইভাবে লিখলাম, ঠিক আছে, 5 দিন খাবেন। এখন চিন্তা করেন মোটিগার্ডের প্রথম ডোজের কার্যকারিতা ঠিক রাখবে কে? দ্বিতীয় ডোজের কার্যকারিতা ঠিক রাখবে কে? থার্ড ডোজের কার্যকারিতা ঠিক রাখবে কে? পরের দিনের প্রথম ডোজ। তাহলে দেখেন প্রথম ডোজের কার্যকারিতা ঠিক রাখার জন্য প্রথম ডোজের পরবর্তীতে আমরা যতগুলা ড্রাগ খাচ্ছি, যতগুলা ডোজ খাচ্ছি, প্রত্যেকটাই কি প্রথম ডোজের মেইনটেনেন্স ডোজ। ঠিক আছে, যদি এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে হতো সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে, আমরা যদি ধরি সিপ্রোসিন, তাহলে কি হতো 101 হতো না? তাহলে কি হতো এই ডোজের কার্যকারিতা ডিপেন্ড করবে এই রোগের ডোজের উপর, আবার এই ডোজের কার্যকারিতা ডিপেন্ড করবে তার পরের দিনে ওই ডোজের উপর। তাহলে এই ডোজের পরে এই ডোজ দিচ্ছি, তারপরে আরেক ডোজ দিচ্ছি, এইভাবে 7 দিন পর্যন্ত প্রথম ডোজের কার্যকারিতা ঠিক রাখাটা যদি আমি চিন্তা করি, তাহলে 7 দিন পর্যন্ত যে ডোজগুলো খাবো সবই কি মেইনটেনেন্স ডোজ। তাহলে প্রথম ডোজের মেইনটেনেন্স ডোজ কি? সবগুলা। সংখ্যাটা কি বলছে পরের একজন? বিশিষ্ট মাত্রা ক্লিয়ার তো? বুঝছেন? তার মানে কি একটা প্রাথমিক ডোজের কার্যকারিতা ঠিক রাখার জন্য প্রাথমিক ডোজের পরে আমরা একদম কি লাস্ট পর্যন্ত যতগুলো ডোজ খাচ্ছি সবই কি মেইনটেনেন্স ডোজ, মানে ওই ড্রাগের ওই ডোজের মেইনটেনেন্স ডোজ এগুলো। এরপর টেস্ট ডোজ। আচ্ছা, টেস্ট ডোজটা শুধুমাত্র ব্যবহার করতে হবে ইন কেস অফ ইনজেকশন। ঠিক আছে, যদি আমরা কখনো লার্জ ভলিউমের ইনজেকশন দিই, যদি আমরা কখনো এমন ড্রাগ ইনজেকশন দিই যে ড্রাগের হাইপার সেন্সিটিভিটি রেকর্ড খুব বেশি, ঠিক আছে, যেমন ব্যানজাইল পেনিসিলিন, প্রোকেন পেনিসিলিন, ব্যানজাথাইন পেনিসিলিন, তাই না? এগুলো কি, অথবা কি আমরা যদি এডিএস দেই, অ্যান্টিডিপথেরিয়াল সিরাম, এগুলো অনেক হাইপার সেন্সিটিভ ড্রাগ। তাহলে এই সকল ড্রাগ যদি রোগী আমার কাছে ফার্স্ট আসে, যে এর আগে সে দেয়নি, ঠিক আছে, আপনার কাছে ব্যানজাইল পেনিসিলিন ইনজেকশন দিতে আসছে, এর আগে রোগী কখনো দেয় না, এখন আপনি যদি এই লার্জ ড্রাগ ইনজেকশন দিতে যান 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, তারপর কি 16,000 ইন্টারন্যাশনাল ইউনিট, এইভাবে যদি দেন কি হবে? একেবারে রোগী লার্জ ভলিউম পাওয়ার কারণে যদি হাইপার সেন্সিটিভিটি হয়, অ্যানাফাইলেকটিক শক হয়ে রোগী কি আপনার সামনেও হঠাৎ করে মারা যেতে পারে। তাহলে এই ড্রাগগুলো দেওয়ার আগে আমার নিশ্চিত হতে হবে যে রোগীর এই ড্রাগের ভিতরে কি আছে, সেন্সিটিভিটি আছে কিনা। সেই জন্য আমরা কি করব, ড্রাগটা নিয়ে জাস্ট স্কিনের নিচে 1 ফোঁটা বা 2 ফোঁটা কি করব, ইনজেক্ট করে দিয়ে 2-3 মিনিট কি চারদিকে একটা রাউন্ড করে দিব প্রয়োজনে আমি, ঠিক আছে, এইভাবে একটা রাউন্ড করে দিব, ঠিক আছে, বা আমি একটা রাউন্ড চিন্তা করে এই রাউন্ডের মাঝখানে কি করব, সিরিঞ্জ দিয়ে ইনজেক্ট করে দিলাম। ইনজেক্ট করে দেওয়ার পরে দেখবো রাউন্ডের চারপাশে কি অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা, রাউন্ডের চারপাশে লাল লাল দাগ হয় কিনা, রাউন্ডের চারপাশে র্যাশ উঠে কিনা। যদি না উঠে তাহলে আপনি ইনজেক্ট করতে পারবেন, যদি উঠে তাহলে আর ইনজেক্ট করতে পারবেন না। ক্লিয়ার তো? তাহলে কোনো পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি টেস্ট করার জন্য আমরা যে ডোজ ব্যবহার করি বা চামড়ার নিচে যতটুকু ড্রাগ ইউজ করা হয় সেটাকে আমরা কি বলতেছি, টেস্ট ডোজ। ঠিক আছে, এরপরে কি আছে? অ্যাডাল্ট ডোজ। অ্যাডাল্ট ডোজ হচ্ছে সহজভাবে যদি আমরা বলি 20 থেকে 60 বছর বয়সী মানুষের জন্য যে ডোজ, এটাকে কি বলা হয়, অ্যাডাল্ট ডোজ। ঠিক আছে, 20 to 60 ইয়ার্স, ঠিক আছে, এই লোকদের জন্য যে ডোজ, এই ডোজটাকে আমরা কি বলি নরমালি অ্যাডাল্ট ডোজ। এরপরে কি আছে, ম্যাক্সিমাম ডোজ, মিনিমাম ডোজ। হ্যাঁ, ম্যাক্সিমাম, আরেকটা হচ্ছে কি মিনিমাম। দেখেন ম্যাক্সিমাম মিনিমাম বোঝানোর জন্য আমরা বুঝিয়ে যাব যে প্রত্যেকটা ওষুধের, ঠিক আছে, প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট ঠেকানোর জন্য আমরা এই জিনিসটা যদি একটু বুঝি। দেখেন এটা হচ্ছে কি কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কি টাইম। যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে একটা ওষুধ যখন আমি দিচ্ছি, এই ওষুধটা রক্তের ভিতরে একটুও নাই, তাই না? আস্তে আস্তে কি হবে, রক্তের ভিতর ওষুধটা উঠবে, উঠে একটা নির্দিষ্ট সীমার পরে ম্যাক্সিমাম এটা, এরপরে কি হবে, সে নিচের দিকে নামতে থাকবে। আবার আমরা একটা ডোজ খাবো, আবার উঠবে নামবে, উঠবে নামবে। এই যে এই জায়গাটুকুকে বলা হয় থেরাপিউটিক ইন্ডেক্স। কি বলা হয়? থেরাপিউটিক ইন্ডেক্স বা থেরাপিউটিক উইন্ডোজ। হ্যাঁ, এই উইন্ডোজটা কি হয়, যতক্ষণ পর্যন্ত ওষুধটা এই কনসেন্ট্রেশনের ভিতরে থাকবে, ঠিক আছে, ধরেন এখানে 50 থেকে 100, যদি ওষুধটা এই কনসেন্ট্রেশনের মধ্যে রক্তে থাকে সে কাজ করবে। যদি ওষুধটা এই কনসেন্ট্রেশনের নিচে নেমে আসে তাহলে আর কি করবে না, সে ওই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে আর কাজ করবে না। যদি এই কনসেন্ট্রেশনের উপরে মানে বেশি হয়ে যায় তাহলে কি সে আর টক্সিক ইফেক্ট দিবে। তাহলে সর্বোচ্চ যে পরিমাণটা, এটা কি মিনিমাম টক্সিক ইফেক্ট, এটা কি
মিনিমাম টক্সিক ইফেক্ট, তার মানে কি এইটুকু পর্যন্ত মিনিমাম টক, এর উপরে যত বাড়বে তত কি টক্সিক ইফেক্ট বাড়বে। আর এটা কি মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, টক্সিক কনসেন্ট্রেশন, ঠিক আছে। এমটিসি আরেকটা হচ্ছে এমআইসি, এটা হচ্ছে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। এতটুকুর মধ্যে যদি কোনো ড্রাগ থাকে সে জীবাণুর বিরুদ্ধে কাজ করবে অথবা কি রোগের বিরুদ্ধে কাজ করবে। তাহলে কথা হচ্ছে বুঝান যে আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, অ্যান্টিবায়োটিকগুলো একটা নির্দিষ্ট ডোজ পর খাই না, হ্যাঁ মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন এমআইসি, আরেকটা হচ্ছে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন এমটিসি। হ্যাঁ, তাহলে দেখেন এইটুকুকে আমরা বলতেছি থেরাপিউটিক উইন্ডোজ। দেখেন একটা অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই তখন অ্যান্টিবায়োটিকটা কি এখান থেকে উঠতে উঠতে কোথায় আসে, এই যে এটা পার করে এইখান থেকে কাজ শুরু করে, কাজ শুরু করতে করতে তখনও কি ট্যাবলেট থেকে বের হচ্ছে, আবার কি বাইরে বেরো হয়ে যাচ্ছে। একটা সময় ম্যাক্সিমাম আসার পরে ট্যাবলেট থেকে আর নতুন ড্রাগ কি ঢুকবে না, তখন বেশিরভাগ ড্রাগ কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর এটা যদি 300 মিলিগ্রাম হয়, এই 300 থেকে রক্ত থেকে 150 মিলিগ্রাম পর্যন্ত বের হয়ে যেতে যে সময়টা লাগে সেটাকে আমরা কি বলবো, হাফ লাইফ। ঠিক আছে, এই 150 পরে আমরা আবারও একটা ডোজ খাবো, তারপরে কি হবে, আবার ওষুধটা বাড়বে। ঠিক আছে, এইভাবে কি অ্যান্টিবায়োটিকটা এই থেরাপিউটিক উইন্ডোজের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করবে। যখনই থেরাপিউটিক উইন্ডোজের নিচে এইদিকে চলে আসবে, এইটুকু জায়গার ভিতরে কি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে না, তখন ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে কাজ করবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেই জন্য অ্যান্টিবায়োটিকের ডোজের ক্ষেত্রে থেরাপিউটিক উইন্ডোজটা খুব ভালোভাবে মানা হয়। এখন ম্যাক্সিমাম ইফেক্টিভ বা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা কি হবে, যেমন আমরা যদি বলি প্যারাসিটামলের কথা বলি, প্যারাসিটামল 500 মিলিগ্রাম করে ট্যাবলেট আছে, 665 মিলিগ্রাম ট্যাবলেট আছে, তাই না? আবার কি আছে 665 মিলিগ্রাম, আবার আছে 1 গ্রাম। এই যে এগুলো আমরা খাচ্ছি, কথা হচ্ছে যে এই পরিমাণ প্যারাসিটামল একদিনে 24 ঘন্টায় সর্বোচ্চ কতটুকু খেতে পারবো, প্যারাসিটামল 24 ঘন্টায় সর্বোচ্চ কতটুকু খেতে পারবো, এটা হচ্ছে কি প্যারাসিটামলের ম্যাক্সিমাম ডোজ। আমরা যদি বলি 4 গ্রাম, ঠিক আছে, তাহলে 4000 মিলিগ্রাম বা 4 গ্রাম পর্যন্ত কি প্যারাসিটামলের জন্য একদিনে সেফ। তার মানে 500 মিলিগ্রামের 8টা ট্যাবলেট কি আপনি খেতে পারবেন, কিন্তু কি 1000 মিলিগ্রামের 8টা ট্যাবলেট খেতে পারবেন? তাহলে এটা কি মানে মারাত্মকভাবে হ্যাপাটিক অ্যান্ড কি ন্যাফ্রো ইফেক্ট দিবে আপনার শরীরে। ঠিক আছে, প্যারাসিটামল অতিরিক্ত খেলে কি প্রস্রাবের রাস্তাতে রক্ত পড়তে পারে, লিভার সেল ড্যামেজ হতে পারে। কিন্তু আমরা বলবো যে কত হলে হবে, ম্যাক্সিমামটা কত, ম্যাক্সিমামটা কত, 4 গ্রাম। ঠিক আছে, তার মানে আপনাকে যদি কোনো ডাক্তার 500 মিলিগ্রামের 2টা করে ট্যাবলেট 3 বেলা দেয়, আপনি ভাবতেছেন যে সর্বনাশ, আমার লিভার কিডনি সব নষ্ট হয়ে যাবে। তো আলটিমেট কি যদি দরকার হয় আপনাকে কি দিতেই পারে, তাই না? কারণ এখন যদি 500 মিলিগ্রামের 2টা করে খান কত হচ্ছে, 3000 মিলিগ্রাম তো কি আন্ডার সেফ কন্ডিশনে আছে। আবার মিনিমাম কনসেন্ট্রেশন কি, সর্বনিম্ন যে পরিমাণ ড্রাগ রক্তের ভিতরে থাকবে তখনও সে জ্বরের বিরুদ্ধে কাজ করবে, তখনও সে জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। তার মানে একটা হচ্ছে সর্বনিম্ন ড্রাগ, আরেকটা হচ্ছে কি সর্বোচ্চ অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডোজ, আরেকটা হচ্ছে কি মিনিমাম ডোজ। মিনিমাম ডোজের সংজ্ঞাটা বলেন তো। কোনো ড্রাগের থেরাপিউটিক ইফেক্ট পাওয়ার জন্য সর্বনিম্ন যে পরিমাণ ড্রাগ ব্যবহার করা হয়, তার মানে সর্বনিম্ন যে পরিমাণ ড্রাগ ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি মিনিমাম, আর সর্বোচ্চ যে পরিমাণ ড্রাগ ব্যবহার করা যায় সেটা কি ম্যাক্সিমাম। ওকে, নেক্সট ওয়ান আসেন, কি ডোজ, টক্সিক ডোজ। যে পরিমাণ ড্রাগ ব্যবহার করলে শরীরে সিরিয়াস টক্সিক ইফেক্ট দেখা যায়। তাহলে আমরা বললাম 4 গ্রাম হচ্ছে প্যারাসিটামল কি নরমাল, 4 গ্রাম সেফিকজিম কি সেফট্রিয়াক্সন নরমাল, একদিনের জন্য কি ম্যাক্সিমাম ডোজ। এখন আপনি যদি 5 গ্রাম ব্যবহার করেন সাথে সাথে কি সিরিয়াস টক্সিক ইফেক্ট দেখা দিবে, দেখা যদি নাও দেয়, বাট যদি আপনি 8 গ্রাম ব্যবহার করেন, 7 গ্রাম ব্যবহার করেন, তাহলে কি হবে, সিরিয়াস টক্সিক ইফেক্ট দেখা দিবে। তাহলে যে পরিমাণ ড্রাগ ব্যবহার করলে শরীরে সিরিয়াস টক্সিক ইফেক্ট দেখা দেয় সেই ড্রাগটাকে আমরা কি বলতেছি, টক্সিক ডোজ। ওকে, ওইটা অবশ্যই ম্যাক্সিমাম ডোজের উপরে। ঠিক আছে, এটা অবশ্যই কি হবে, ম্যাক্সিমাম ডোজের উপরে হবে। নেক্সট ওয়ান আসেন, আচ্ছা লেথাল ডোজ এবং ফ্যাটাল ডোজ, এই দুইটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল ডোজ। ওই ম্যাক্সিমাম আর মিনিমাম ডোজ বের করার জন্য কি এক্সপেরিমেন্টালি যে ডোজটা বের করা হয়, যেমন আমরা যখন কোনো ড্রাগের ডোজ নিয়ে আলোচনা করি বা বের করার চেষ্টা করি, তখন কি এমন সব প্রাণীর উপর গবেষণা করে যে প্রাণীগুলা কি ম্যামালস। তাহলে সবচেয়ে সহজ ম্যামালস কি পাওয়া সহজ পাচ্ছ, ইঁদুর, র্যাবিট, ঠিক আছে, খরগোশ। ওকে, আমরা যদি ইঁদুরের কথা বলি, ফার্মাকোলজিক্যাল ল্যাবে, ঠিক আছে, ইঁদুরের উপর যদি পরীক্ষা করে, ধরেন আমি 20টা ইঁদুর নিলাম এখানে, তাহলে 20টা ইঁদুরের গায়ে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ড্রাগ, ধরেন 50 মিলিগ্রাম করে ড্রাগ দিলাম, দিয়ে রাখলাম আমি 1 ঘন্টা আধা ঘন্টা। যদি দেখি 1 ঘন্টা বা আধা ঘন্টা পর একটা ইঁদুরও মারা যায় না, ঠিক আছে, তাহলে এই ইঁদুরগুলোকে ফেলে দিয়ে আমি আবারও কি
20টা ইঁদুর নিব, নিয়ে কি করব 100 মিলিগ্রাম দিব। এরপরও দেখলাম একটাও মারা যায় না, এরপরে আবারও 20টা ইঁদুর নিয়ে কি 150 মিলিগ্রাম দিব। 200 মিলিগ্রাম দেওয়ার পরে কি দেখলাম যে অল্প কিছু পরীক্ষাধীন প্রাণী মারা গেছে। তাহলে এটা কি হবে, এই ড্রাগের মিনিমাম অল্প কিছু পরীক্ষাধীন প্রাণী মারা গেছে। এরপর এইভাবে আমি বাড়াতে 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 দেখলাম 1 গ্রাম হওয়ার পরে যে 20টাই কি করে মারা গেল। শেষ। তাহলে একটা হবে লিথাল ডোজ যখন অল্প সংখ্যক পরীক্ষাধীন প্রাণী মারা যাবে, আরেকটা হচ্ছে কি ফ্যাটাল ডোজ যখন 100% পরীক্ষাধীন প্রাণী মারা যাবে। ঠিক আছে, দেখেন ডোজগুলো শুধু আপনার মনে রাখতে হবে যে কোন ডোজটা কি হচ্ছে। প্রথমে ডোজ মানে কি অ্যামাউন্ট, তাহলে একটা নির্দিষ্ট সময় আমরা কি কোনো ড্রাগের যে পরিমাণ একবারে খাচ্ছি। ঠিক আছে, ডোজেস ফর্ম কি 3টা, অ্যামাউন্ট, ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ডোজ, এই 3টা মিলা কতটুকু করে কতবার কতদিন। ডোজেস ফর্ম কি, ডোজেস ফর্ম হচ্ছে একটা নির্দিষ্ট রোডের জন্য কোনো ড্রাগকে যে ফর্মে তৈরি করা হয়। তাহলে কি ট্যাবলেট একটা ডোজেস ফর্ম, ক্যাপসুল একটা ডোজেস ফর্ম, ওরাল ফর্মের জন্য, আই ড্রপ চোখে দেওয়ার জন্য, তাই না, এটা আলাদা একটা কি ডোজেস ফর্ম। আই ড্রপ আমরা মুখে খাবো না কিন্তু, তাই না। ওকে, আবার কি বললো এরপরে থেরাপিউটিক ডোজ বললাম, তাই না। ঠিক আছে, বুস্টার ডোজ, লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ, তারপর কি টেস্ট ডোজ, টক্সিক ডোজ, অ্যাডাল্ট ডোজ, তাই না, ম্যাক্সিমাম, মিনিমাম, লিথাল, ফ্যাটাল, এই কয়েকটা ডোজ আপনারা একটু করতে হবে। ঠিক আছে, ওকে। ডোজ দিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে নেক্সট আমরা চলে যাব ডোজেস ফর্মে। কোথায় চলে যাব, ডোজেস ফর্ম। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব ডোজেস ফর্মে। এখন দেখেন ডোজেস ফর্ম যদি আমরা দেখি, আমাদের প্রচলিত যে ডোজেস ফর্মগুলো আছে, এই ডোজেস ফর্মগুলোকে আমরা কয়েকটা ভাগে আলাদা আলাদা ভাগ করে নিতে পারি। কিরকম, 1 নম্বরটা আমরা পাবো সলিড ডোজেস ফর্ম, তাই না, সলিড ডোজেস ফর্ম পাবো আমরা। সলিড মানে কি কঠিন, শক্ত। এরপরে পাবো কি সেমি সলিড, হ্যাঁ ঠিক আছে, সেমি সলিড ডোজেস ফর্ম। এরপর আমরা কি পাবো, লিকুইড। ঠিক আছে, লিকুইডটা আবার দুইটা কাজে ব্যবহার করা হয়, একটা হচ্ছে কি ওরাল, আরেকটা কি প্যারেন্টেরাল। ওকে, তাহলে একটা হচ্ছে ওরাল, আরেকটা হচ্ছে কি প্যারেন্টেরাল। পুরো ডাক্কে দাও, খুশি, পুরো ডাক্কে দাও, এটা না। আচ্ছা, সলিড ডোজেস ফর্ম, সেমি সলিড ডোজেস ফর্ম, লিকুইড ডোজেস ফর্ম, লাস্ট ওয়ান হচ্ছে কি গ্যাসিয়াস ডোজেস ফর্ম। তাহলে আমরা যদি ডোজেস ফর্মকে ভাগ করি, এভাবে ভাগ করতে পারি। এখন সলিড ডোজেস ফর্মের কথা যদি চিন্তা করি, কি কি আছে, ট্যাবলেট আছে, তাই না, ক্যাপসুল আছে, পাউডার আছে, তারপরে কি আছে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার, তাই না। ম্যাক্সিমাম ডোজেস সাপোজিটরি, সাপোজিটরি আমরা সেমি সলিডে ফেলবো, তারপর সলিডে ফেলা যায়, হ্যাঁ সলিড, সাপোজিটরি। ওকে, সাপোজিটরি। তাহলে আমাদের কি একটু মুখস্থ করবো আমরা, ট্যাবলেট কাকে বলে। ঠিক আছে, ট্যাবলেট হচ্ছে কি একটা কম্প্রেস সলিড ডোজেস ফর্ম, যেটা কি কম্প্রেসের মাধ্যমে, ট্যাবলেটের সংজ্ঞা দেখবেন দেওয়া আছে বই। ট্যাবলেট হচ্ছে এমন একটা ডোজেস ফর্ম যেটা কি কম্প্রেশনের মাধ্যমে তৈরি করা হয়। সেখানে কি অ্যাক্টিভ মেডিকামেন্ট সাথে কি অ্যাক্সিপিয়েন্ট থাকতে পারে, অ্যাক্সিপিয়েন্ট নাও থাকতে পারে। ক্যাপসুল হচ্ছে কি সলিড ডোজেস ফর্ম, যেখানে কি একটা ক্যাপসুল মানে কি একটা বক্স লাইক পদার্থের ভিতরে কি থাকে, জিলাটিনের তৈরি একটা বক্সের ভিতরে ওষুধগুলা কি ঢোকানো থাকে, তাই না। এটা দুই প্রকারের হতে পারে, ট্যাবলেট অনেক প্রকারের হতে পারে, তাই না। ইফারভিসেন্ট ট্যাবলেট আছে, তাই না, কম্প্রেস ট্যাবলেট আছে, মাল্টিপল কম্প্রেস ট্যাবলেট আছে, তারপর কি আর কতগুলো প্রকারের আছে, হ্যাঁ সাস্টেন রিলিজ ট্যাবলেট আছে, আবার কি ইন্টারি কোটেড ট্যাবলেট আছে, ফিল্ম কোটেড ট্যাবলেট আছে, সুগার কোটেড ট্যাবলেট আছে, তাই না। সাপোজিটরি। ওকে, এরপরে দেখেন ক্যাপসুল। ক্যাপসুল কি, ক্যাপসুল যদি আমরা বলি ওই যে একটা বক্সের ভিতরে জিলাটিনের তৈরি একটা বক্সের ভিতরে কি মেডিকামেন্টটা থাকবে, যে প্রিপারেশন ওইটা কি ক্যাপসুল। ক্যাপসুলে কি জিলাটিনের উপর ভিত্তি করে দুই প্রকার পাবো আমরা, একটা সফট জিলাটিন, একটা কি হার্ড জিলাটিন। ওকে, ক্যাপসুলের আবার সাইজ ডিফারেন্স, সাইজ কি একদম 000 থেকে শুরু করে 5 পর্যন্ত, তারা 000, 00, 0, 1, 2, 3, 4, 5। সবচেয়ে বড় ক্যাপসুল হচ্ছে কোনটা,
000 সবচেয়ে ছোট ক্যাপসুল হচ্ছে কোনটা 5 সাধারণত ব্যবহার করা হয় 0 থেকে 4 ঠিক আছে এই চারটা ডোজেস ফর্ম কি বেশি ব্যবহার করা হয় ইন্ডোমিথাসিনের ক্যাপসুল দেখছেন একেবারে ছোট এতটুকু ঠিক আছে আবার অ্যামোক্সিসিলিন এদের ক্যাপসুল দেখেন বড় বড় ওকে তাহলে দেখেন মেডিকেলের ম্যাক্সিমাম জিনিস যত সাইজে যত বড় হবে সে তত সূক্ষ্ম হবে ঠিক আছে তার ডায়ামিটার কি তত সূক্ষ্ম হবে যেমন ইনজেকশনের ক্ষেত্রে বা ক্যানোলার ক্ষেত্রে যদি চিন্তা করেন আমি যদি বলি 14 গ্রেজের ক্যানোলা আবার যদি বলি 24 গ্রেজের ক্যানোলা ঠিক আছে 14 গ্রেজের ক্যানোলাটা কি এত মোটা ঠিক আছে ওটা হিউজ অ্যামাউন্টের কি ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয় আর 24টা কি বাচ্চাদের জন্য একেবারে চিকন পাতলা ঠিক আছে তার মানে এখানে নাম্বার যত বেশি হবে জিনিস কি ম্যাক্সিমামই তত সূক্ষ্ম হবে ওকে ক্যাপসুলের পরে কি বললাম পাউডার ফর্মুলা তো আমরা বুঝি একদম ডাইরেক্ট পাউডার ফর ইনজেকশন দেওয়া থাকে পাউডার ফর সাসপেনশন দেওয়া থাকে তাই না তারপরে কি ডাইরেক্ট পাউডার ফর্মে দেওয়া থাকে ন্যাপালন পাউডার একদম কি ডাইরেক্ট পাউডার ফর্মেও দেওয়া থাকে এটা সলিড ডোজেস ফর্ম সাপোজিটরিজ আমরা সবাই জানি তাই না পায়খানা রাস্তায় ব্যবহার করার জন্য ঠিক আছে একেবারে সলিডটা বাট সলিডই ধরবো আমরা ঠিক আছে এটা পায়খানা রাস্তায় সরাসরি ব্যবহার করার জন্য যে ডোজটা ব্যবহার করতে সেটাকে আমরা কি বলি সাপোজিটরিজ এরপরে যদি সেমি সলিড আছে সেমি সলিডে কি অয়েন্টমেন্ট আছে তাই না অয়েন্টমেন্ট ক্রিম পেস্ট জেল ঠিক আছে জেল এইগুলো সব কি সেমি সলিড তাই না ম্যাক্সিমাম সেমি সলিড প্রিপারেশন ব্যবহার করা হয় কি এক্সটার্নাল ইউজ অনলি ঠিক আছে ম্যাক্সিমামই কি শরীরের বাইরের বিভিন্ন অংশে ব্যবহারের জন্য ব্যবহার করা হয় তাহলে অয়েন্টমেন্ট জিনিসটা কি সেমি সলিড প্রিপারেশন অয়েন্টমেন্ট কি একটু তেলতলা থাকবে তাই না অয়েন্টমেন্টগুলো যখন কোনো জায়গায় দিবেন পানিতে ধুলেও কি জায়গাটা সহজে পরিষ্কার হবে না ও মেডিকামেন্টটা এখানে কি তেলতেলা থাকার কারণে লেগে থাকবে তার মানে একটা কি এখানে অয়েলি বেস থাকে যে অয়েলি বেসের ভিতরে কি ওষুধটা এখানে লেগে থাকে যদি আমরা ক্রিম বলি তাহলে ক্রিম কিন্তু আবার দুই রকম পাওয়া যায় ক্রিম কিন্তু দুই রকম তাই না একটা হচ্ছে কি অয়েলি ফেজ যুক্ত একটা কি অয়েলি ফেজ ছাড়া ঠিক আছে একটা কি শুষ্ক ত্বকের জন্য একটা কি তৈলাক্ত ত্বকের জন্য তাহলে আপনি দেখছেন পন্ডস ক্রিম কখনো দেখছেন দিলে কি হয় তেলতেলা হয়ে যায় না ত্বকটা তাহলে যাদের ত্বক তৈলাক্ত তারা যদি পন্ডস ক্রিম দেয় কি হবে একদম তেলতেলা হয়ে যাবে আবার চিন্তা করেন ফেয়ার এন্ড লাভলি এটা কি তেলতেলা না এটা মানে কি ভ্যানিশিং ক্রিম মিশে যায় ভ্যানিশিং ক্রিমগুলো কি হবে আপনি দিবেন একদম কি পুরোটা মিশে যাবে তাহলে ভ্যানিশিং ক্রিমগুলো হচ্ছে কি শুষ্ক ত্বকের জন্য আর ওইটা কি পন্ডস ক্রিম টাইপের যেগুলো এগুলো হচ্ছে কি হ্যাঁ তৈলাক্ত ত্বকের জন্য তাহলে ক্রিমটাও কি দুইটা ত্বকের জন্য দেওয়া হয় এরপরে কি আছে পেস্ট জেল এগুলো কি বিভিন্ন ফর্মে তৈরি করা হয় বিভিন্ন জায়গায় কি ইউজের জন্য ওকে আপনি যে পেপসুডেন্ট ব্যবহার করতে এটাও কিন্তু ফার্মা প্রোডাক্ট ঠিক আছে আপনি যে পেপসুডেন্ট যে পেস্টটা ব্যবহার করতেছেন এটাও কিন্তু কি ফার্মা প্রোডাক্ট যদিও কনজিউমার আইটেমের ভিতরে পড়ে কিন্তু কি ফার্মা প্রোডাক্ট জিনিসগুলো কি পিএইচ নিয়ন্ত্রণ থেকে শুরু করে অনেক জিনিসের কি কোয়ালিটি কন্ট্রোল করতে হয় আমরা লিকুইড প্রিপারেশনে যদি যাই কি হবে ওরাল প্রিপারেশনের ভিতর কি করবে সিরাপ করবে সাসপেনশন করবে ইমালশন করবে এলিক্সার করবে টিংচার করবে এগুলো কি সব সলিউশন করবে সব কি লিকুইড প্রিপারেশন তাহলে সিরাপ কাকে বলবো আমরা সহজভাবে যদি বলি চিনি এবং পানির মিশ্রণে কি সিরাপ ঠিক আছে তাহলে চিনি এবং পানি যদি আমি মিশাই চিনি এবং লবণ যদি আমি মিশাই তাহলে কি হবে চিনি এবং লবণ কি নিচে তলানি করবে ধরেন এটা একটা বিকার এর ভিতরে আমি কি চিনি এবং পানি মিশালাম কিছুক্ষণ পরে কি চিনি নিচে তলানি করবে যেহেতু তলানি করবে না তাহলে এটা কি হয়ে যাবে সিরাপ আমি যদি আবার কি মিশাই মনে করেন বালি আর পানি মিশাই বালিযুক্ত ওয়াটার পানি এটা কি হবে আপনি যখন ঝাঁকি দিবেন পুরো বালিটা কি পানির ভিতরে ডিসপার্স হয়ে মিশে যাবে বাট আপনি যখনই রেখে দিবেন কি হবে আস্তে আস্তে থিতিয়ে নিচে পড়বে উপরে সলিড পানিটা পড়বে এটাকে বলা হয় সাসপেনশন তারপরে সাসপেনশনের ভিতরে কি লিকুইডের মধ্যে সলিডটা কি ভাসমান অবস্থাতে থাকবে আমরা বলি না শেক বিফোর দা ইউজ শেক বিফোর দা ইউজ এটা শুধুমাত্র ব্যবহার করবো আমরা কোথায় সাসপেনশনে ঠিক আছে কারণ এটার ভিতরে সলিড পার্টিকেল থাকবেই না এটা ঢাকারও দরকার না যেভাবে আছে সেভাবে সারা জীবন থাকবে ঠিক আছে বাট এটার কি মূল মেডিকামেন্টগুলো নিচে তলানি করে যাবে যখন ইউজ করবেন তখনই কি ঝাঁকে ইউজ করতে হবে আর কিছু কিছু জিনিস আছে তৈলাক্ত ঠিক আছে মানে খাওয়ার পরে একটু কি যেমন আপনি যদি কি লিকুইড প্যারাফিন খান লিকুইড প্যারাফিন যুক্ত মিল্ক অফ ম্যাগনেসিয়া খান একটু কি লাগবে তেল তেল একটা ভাব কি গলা পর্যন্ত চলে যাবে এই তেল টাইপের প্রিপারেশনগুলো যেখানে তেলের পরিমাণটা একটু বেশি থাকে তৈলাক্ত বেজের পরিমাণ সেটাকে আমরা কি বলি
ইমালশন। আরেকটা হচ্ছে কি এলিক্সার। এলিক্সার এবং টিংচার এই দুইটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হোমিওপ্যাথিতে বেশি ব্যবহার করা হয়। দেখবেন এখানে বলে মাদার কি কি বলে মাদার আলফা টিংচার নাকি নামগুলো বলে, তাই না? তাহলে টিংচার জিনিসটা কি, এলিক্সার জিনিসটা কি? দুইটা জিনিস অ্যাপ্রক্সিমেট এক, শুধু সামান্য একটু পার্থক্য। কিরকম? যখন আমি টিংচার বলবো, যখন আমি এলিক্সার বলবো, টিংচার কখন বলবো? একেবারে ক্রুড ড্রাগ। ক্রুড ড্রাগ মানে কি? মনে করেন দুবলা পাতার রস, এই রসটা আপনি নিয়ে আসছেন, তাহলে ক্রুড ড্রাগের সাথে কি 5 to 10% অ্যালকোহল মিক্সড করে দিলে যে প্রিপারেশনটা হবে সেটা হবে কি টিংচার। ঠিক আছে? আলফা মাদার টিংচার। তারপরে মাদার টিংচার মানে কি বোঝাচ্ছি? একেবারে ক্রুড ড্রাগটার ভিতরে 5 থেকে 10% অ্যালকোহল দিয়ে কি প্রোডাক্টটা তৈরি করছে। আবার ইন এলিক্সারও সেম ক্রুড ড্রাগ থাকবে, তার সাথে কি 5 থেকে 10% অ্যালকোহলও থাকবে, বাট এখানে কি সুইটেনিং এজেন্ট যুক্ত করা থাকবে। মিষ্টি জাতীয় এজেন্ট, সুইটেনিং এজেন্ট কি যোগ করা থাকবে। আর এখানে কোনো সুইটেনিং এজেন্ট কি থাকবে না, যোগ থাকবে না। তাহলে যখন সুইটেনিং এজেন্ট যোগ করা হবে তখন আমরা বলবো এলিক্সার, যখন সুইটেনিং এজেন্ট থাকবে না তখন আমরা কি বলবো টিংচার। এলিক্সার তো যে সেপারেটটা ছিল যে বারবি, ওটাতে লেখা থাকে এলিক্সার। ঠিক আছে, এলিক্সার মানে এরকম টাইপের প্রিপারেশন। ক্লিয়ার কিনা এটা? ডোজেস ফর্মগুলো আর প্যারেন্টাল ডোজেস ফর্মগুলো তো আলাদা কিছু না, সেটা লিকুইড ফর্মেই থাকবে, তাই না? আবার কি কোনোটা পাউডার ফর্মে থাকবে, ওটাকে আমরা কি লিকুইড ফর্মে তৈরি করে, এটা শুধুমাত্র স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য, তাই না? স্ট্যাবিলিটিটা কিভাবে বাড়ানো যায় এটা চিন্তা করেই এই প্রোডাক্টটা তৈরি করা হয়। এতটুকু ক্লিয়ার কিনা? বিভিন্ন রকম ডোজেস ফর্ম আমাদের কিন্তু এটা লিখতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে, সিরাপ, সাসপেনশন, ইমালশন, এইভাবে কিন্তু কি প্রত্যেকটা প্রেসক্রিপশনে দেখবেন লিখা আছে। অয়েন্টমেন্ট, তাই না? OINT অয়েন্টমেন্ট, সাপোজিটরি। তাহলে দেখেই বুঝতে হবে, রোগীকে বলতে হবে এটা কি পায়খানার রাস্তায় দিতে হবে, এটা মুখে খেতে হবে, এটা ইনজেকশন আকারে দিতে হবে, এটা আমাদের কি জানতে হবে। ডোজেস ফর্মগুলা ক্লিয়ার তো? তাহলে আমাদের কত ধরনের ডোজেস ফর্ম আছে? গ্যাসিয়াস বা আচ্ছা, গ্যাসিয়াস ডোজেস ফর্ম তো আমরা দেখি, আমরা নেবুলাইজার ব্যবহার করি, তাই না? ইনহেলার ব্যবহার করি, এগুলো সবই কি গ্যাসিয়াস ফর্মে আমার শরীরের ভিতরে কি ওষুধ প্রবেশ হচ্ছে, তাই না? ওই যে কিছুক্ষণ আগে যেটা মাখলো, তাই না, যার জন্য আমরা দরজা আটকে দিলাম, এটাও কি গ্যাসিয়াস প্রিপারেশন। মশার স্প্রে, অ্যারোসল যেটা ব্যবহার করছে সবই কি গ্যাসিয়াস। ওকে, আরো আমাদের সময় আছে, সো আমরা পড়াতে পারবো এখন। জি, গত দিনের পড়াটা দিয়েছিলাম, পড়েছেন কে কে? পড়ে আসছেন? আমরা একটু পড়া ধরতে চাই, আমরা সব সামনের দিকে যাবো না, বুঝতে পারতেছি আপনার মাথা কাজ করতেছে না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে পড়া থাকবে ডোজেস ফর্ম আর কি ডোজগুলো, ডোজ এবং ডোজেস ফর্ম নেক্সট ক্লাসে পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমরা পড়াবো কি? নেক্সট ক্লাসে আমরা পড়াবো ডোজ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, কোন কোন রোডে আমরা ড্রাগগুলো প্রয়োগ করি, এক রোডের থেকে অন্য রোডের সুবিধা অসুবিধাগুলো কি কি। আমি বলে দিলাম না? ওকে স্যার, আপনি বলেন স্যার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন? ড্রাগ ও মেডিসিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ড্রাগ হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্ম, আর মেডিসিন হচ্ছে একটা প্রাণ অ্যাক্টিভ ফর্মটাকে আরো আদার্স পড়ছেন ভালো করে? আদার্স পার্টিকেল করে যেটা এই রোগ সারার জন্য ডাইরেক্ট দেওয়া হয়। ম্যাডাম আপনি বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাগ এন্ড মেডিসিন? ম্যাডাম এইসব হবে না, ক্লাস না করলেও ক্লাস অনলাইনে দেওয়া থাকে। রবিজল বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনেরিক অ্যান্ড ব্র্যান্ড নেম? ড্রাগ জেনেরিক এবং মেডিসিন ব্র্যান্ড নেম। এটা তো ড্রাগ মেডিসিনের পার্থক্য হচ্ছে, জেনেরিক আর ব্র্যান্ড নেমের পার্থক্য কি? জেনেরিক হচ্ছে পরিবর্তনশীল
এটা হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে একটা কোম্পানির নাম পরিবর্তন করা একটা কোম্পানিতে যে নাম দেওয়া হয় সেটা হচ্ছে আর কি বসেন। কামাল হোসেন বলেন, হোয়াট ইজ ড্রাগ? আপনি বলেন স্যার, আমি স্যার হাউ মেনি টাইপ অফ ড্রাগ? স্যার আপনি বলেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ ড্রাগ? ড্রাগকে আমরা কোন কোন পারপাস ইউজ করি? বিভিন্ন পারপাস। অ্যাজ ফর এক্সাম্পল বলেন। বলেন। বসেন। স্যার আপনি বলেন, সোর্স অফ ড্রাগ, ড্রাগের সোর্সগুলো কি? টাইপ অফ ড্রাগ নাকি? স্যার আপনি বলেন, ফার্মাকোপিয়া কাকে বলে? সানোয়ার স্যার, ফার্মাকোলজি কাকে বলে? ওষুধগুলো গাইডলাইন আচ্ছা বলেন, ফার্মাকোগনোসি কাকে বলে? কোগনোসি। রশিদ স্যার বলেন, ফার্মাকোকাইনেটিক ফার্মাকোডাইনামিক বলতে কি বুঝেন? ফার্মাকোকাইনেটিক্স এন্ড ফার্মাকোডাইনামিক। ডাইনামিক ডাইনামিক আর ফার্মাকোকাইনেটিক্স যেটা নেচার যেটা অরিজিনাল ড্রাগকে যেটা আপনি বলেন স্যার, বসেন। বলেন টাইপ অফ ড্রাগ। টাইপ অফ ড্রাগ আপনারা একজনও পড়াশোনা করছেন না। আমি যদি নেক্সট ক্লাসে একই সিনারি দেখি, ঠিক আছে, আমরা শাস্তিমূলক ব্যবস্থা শুরু করে দিব। ফার্স্ট সেমিস্টার যদি পড়াশোনা না করেন আলটিমেট কিছুই হবে না। এখানে মুখস্থ করার জিনিসই বেশি, এখনো শুরু হয় নাই, সামনেই শুরু হবে মুখস্থ করার জিনিস। ঠিক আছে, যদি পড়াশোনা এক সপ্তাহ সময় পান, চিকন একটা বই যদি আগের থেকে পড়ে শেষটা করতে পারেন তাহলে কি লাভ। আর আপনাদের জন্য আমরা একেবারে ওপেন কোশ্চেনের ব্যবস্থা করে দিয়েছি, যে যার সমস্যা হয় সকল ধরনের কোশ্চেন আপনি করতে পারবেন। ঠিক আছে, অন্য অন্য জায়গায় যান, কোশ্চেনই করতে দিবেন আপনাকে। আপনি একটা কোশ্চেন করবেন, পেটের মধ্যে নিয়ে বসে থাকতে হবে, কারণ কোশ্চেন বলে টিচাররা রেগে যায়। ঠিক আছে, বি কেয়ারফুল। নেক্সট ক্লাস থেকে যেন এরকম না হয়। যতটুকু পড়া পুরাটা আবার প্রথম দিনে পড়াটা থাকবে, পুরাটা প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যা পড়ানো হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।